স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সুরভি আলম তরণী। চলমান রাজনৈতিক সংকট নিরসনে দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতার সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম দফায় ৬টায় বৈঠক শুরু হয়। এতে যোগ দিয়েছেন এলডিপি সভাপতি অলি আহমদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন সহ আরও অনেকে। দ্বিতীয় দফায় সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন ইসলামী দলের প্রতিনিধিরা। এর আগে শনিবার সরকারি বাসভবন যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জাতির সামনে অপেক্ষা করছে মন্তব্য করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া ফ্যাসিবাদ রুখে দিতে জনগণের ক্ষমতায়ন প্রয়োজন বলেও মনে করেন তিনি। রবিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির 18তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব বলেন তিনি। সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার হোক, জনগণকে সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। তো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি, আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। ষড়যন্ত্র করে প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি করছে কিছু উপদেষ্টা। এই বিভাজন প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন স্বৈরাচারের দোসররাও। এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে দলের বিরুদ্ধে নানা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। তারা আরও বলছেন, সংস্কারের নামে কালক্ষেপণ করে পেছানো হচ্ছে জাতীয় নির্বাচন। রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় রাজনৈতিক দলের করণীয় শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বিভাজন তৈরি করছেন। তারা এত বড় বড় কথা বলেন, যারা ওনাদেরকে দায়িত্বশীল হয়ে গেছেন, দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, আর ইউনূস স্যারকে কিভাবে জনগণের কাছ থেকে, রাজনীতিবিদদের কাছ থেকে দূরে সরানো যাবে, একটা বিভেদ তৈরি করা যাবে, দূরত্ব সৃষ্টি করা যাবে, সারাদিনের কাজ হচ্ছে তাদের এইটা। আর এর সাথে যোগ হয়েছে পলায়নকৃত স্বৈরাচারের দোসর। জাতীয় প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকার নির্বাচন বাধাগ্রস্ত করছে। জনগণের ম্যান্ডেট তো তাদের প্রয়োজন নাই, সেই কারণেই আজকে নানা সময় নানা ধরনের দেখাচ্ছে। সংস্কারের প্রতিশ্রুতি দিয়েই তো আমরা 22 সাল থেকে রাস্তায় আমরা যোগপথে আসলাম। 31 দফা সংস্কার প্রস্তাব কোনটা পছন্দের কাটেন আর কোনটা সংযোজন করতে করেন, তারপরে আপনার সংস্কার, আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই। রাজধানীর সিরডাপে এক সেমিনারে ডক্টর মঈন খান বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির বিরুদ্ধে যারা নানা ন্যারেটিভ তৈরি করছে তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। আমি খোলাখুলি বলি, অনেকেই বলছে, আমাকে প্রশ্ন করছে, বিএনপি আওয়ামী লীগ তো টু সাইডস অফ দ্য সেম কয়েন। আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে এই সব ন্যারেটিভ যারা তৈরি করছে তারা যেখানেই থাকুন না কেন তাদেরকে জবাব দিয়ে করতে। এ সময় শঙ্কা প্রকাশ করে ডক্টর মঈন খান আরও বলেন, 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশে আবারও বিশৃঙ্খলা তৈরি হলে তা হবে জাতির জন্য দুঃখজনক। আমরা স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্র উত্তরণ করি,
সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। রাখাইনে মানবিক করিডোর দেওয়ার পক্ষে নয় জামায়াতে ইসলামী, সাফ জানিয়ে দিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কিছুতে সমর্থন নেই জামায়াতের। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সাথে মত বিনিময় শেষে তিনি আরও বলেন, করিডোর ও বন্দরের মতো ইস্যুতে নির্বাচিত সরকারেরই সিদ্ধান্ত নেওয়া উচিত। অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিতে চাইলে সকল রাজনৈতিক দলের মতামত নেওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। এছাড়া অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর বিষয়েও সমর্থন নেই জামায়াতের। দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হা বলি না। তিনি বলেছেন যে আমি আমার কথায় শক্ত আছি এবং সেই নির্বাচন আপনারা পাবেন। তবে আমি চাচ্ছি এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে এবং যেখানে প্রত্যেকটি মানুষ ভোট দিয়ে হাসি মুখে বের হবে। দ্রুত বিচার সংস্কার নির্বাচনের রোড ম্যাপ দিতে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে চট্টগ্রামে 2 নম্বর গেট বিপ্লবী উদ্যানে দলটির পথসভায় তিনি আরও বলেন, নীতি নির্ধারণের জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে। আবার যখন সংকট আসে তখন বিভেদ কাটিয়ে উঠে সবাই ঐক্যবদ্ধ হবে। তাই বিভেদ ও মতপার্থক্যের পাশাপাশি সংকট থেকে উত্তরণের সামগ্রিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান হাসনাত আব্দুল্লাহ। কোনো দলের নয়, গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে 2 উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সরকারের প্রতিনিধিত্ব করছেন বলে মন্তব্য করেন তিনি। দেখছি একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, আবার দেশটাকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাদের এই দেশটাকে সমন্বিতভাবে আমাদের করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা অবিলম্বে আমাদের এই যে বিচার কার্যক্রম, সংস্কার কার্যক্রম এবং নির্বাচনের সুস্পষ্ট রুটম্যাপ আপনারা জাতির সামনে প্রকাশ করুন। সরকারি চাকরির সংশোধিত অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি, এই আইনের কারণে কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। ছুটি নিয়ে অনুপস্থিত থাকলেও চাকরিচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। সকালে সচিবালয়ের 6 নম্বর ভবনের সামনে বাদামতলায় তারা জড়ো হয়। পরে মিছিল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে দিয়ে 11 নম্বর ভবনের সামনে আসে তারা। সরকারি চাকরি আইন সংশোধিত অধ্যাদেশের খসড়ায় শৃঙ্খলা বিঘ্নিত, কর্তব্য সম্পাদনে বাধা, ছুটি ছাড়া কর্মে অনুপস্থিত, কর্তব্য পালন না করার জন্য উস্কানির জন্য কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকরিচ্যুতির বিধান যুক্ত করা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করে আসছে সরকারি চাকরিজীবীরা। এদিকে কর্মকর্তা কর্মচারীরা জানিয়েছেন, অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। আইনটি প্রত্যাহার করা না হলে সচিবালয় অচল সহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। সংশোধন পরিমার্জন করা হবে পরবর্তীতে চাকরির একটি অনিশ্চয়তা। জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় এই মামলা করা হয়। এর আগে গত 21শে এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এদিকে আশুলিয়ায় 6টি মরদেহ পোড়ানোর মামলায় এরই মধ্যে তদন্ত শেষ হয়েছে। 2-1 দিনের মধ্যে প্রতিবেদন চূড়ান্ত করে জমা দেওয়া হবে বলেও জানায় প্রসিকিউশন। 5 অগস্ট জুলাই বিপ্লবের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে প্রথম ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হবে। আমাদের এই আইন অনুযায়ী এই ফরমাল চার্জটি ট্রাইব্যুনালের কাছে যদি স্যাটিসফ্যাক্টরি মনে হয় তাহলে ওনারা এটিকে আমলে গ্রহণ করবেন। এবার কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে। ছোট গরুর চামড়া ঢাকায় সর্বনিম্ন 1350 টাকা ও ঢাকার বাইরে সর্বনিম্ন 1150 টাকা নির্ধারণ করা হয়েছে। আর খাসির চামড়া ঢাকায় স্কোয়ার ফিট 60 থেকে 65 টাকা ও ঢাকার বাইরে 55 টাকা থেকে 60 টাকা। রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা শেখ বশির উদ্দিন এই সব কথা জানান। পূর্ণ চামড়ার মূল্য আকারেই যাক, খাসির ক্ষেত্রে আমরা যেটা বলেছি
22 থেকে 27 টাকা এবং বকরির ক্ষেত্রে আমরা বলেছি 20 থেকে 22 টাকা। গরুর চামড়ার ক্ষেত্রে আমরা বলেছি যে 60 থেকে 65 টাকা ঢাকায় এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা। সংবাদের শুরুতেই যেমনটি জানিয়েছিলাম, দেশের বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। এ ব্যাপারে বিস্তারিত জানাতে সরাসরি যমুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, আজকের বৈঠক থেকে কি কি বার্তা উঠে আসতে পারে? আপনি জানেন যে বৈঠক গতকালেও কিন্তু 3টি রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়েছে এবং এর পাশাপাশি আরও যে রাজনৈতিক দলগুলো বাকি রয়েছে তাদের নেতৃবৃন্দের সাথে আজকে বৈঠক। প্রথম ধাপের বৈঠক কিন্তু এরই মধ্যে শেষ হয়েছে, এই মুহূর্তে দ্বিতীয় ধাপের বৈঠক শুরু হওয়ার পথে। বৈঠকে আসলে এর মধ্যে আপনি জানেন গতকাল যে বিষয়গুলো আলোচিত হয়েছে, অর্থাৎ সামনে যে নির্বাচন, সেই নির্বাচনী রোডম্যাপ, এর পাশাপাশি হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ, সমসাময়িক নানা বিষয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ এই বৈঠকে আলোচনার বিষয়বস্তু ছিল এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি। প্রথম ধাপের বৈঠক থেকে যারা বের হয়েছেন, কেবল বের হওয়া শুরু হয়েছেন, এর মধ্যে হয়তো 1-2 নেতা বের হয়ে এসেছেন, বাকিরাও পর্যায়ক্রমে যমুনা থেকে বের হয়ে আসবেন। তবে সার্বিক বিষয় নিয়ে গত 3-4 দিন থেকে সামাজিক মাধ্যম এবং পরবর্তীতে গণমাধ্যমে যে বিষয়টি এসেছে যে নানা কারণে প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন, এরকম গুঞ্জন যেটি উঠেছিল, সেই বিষয়টিও কিন্তু আলোচনায় আসতে পারে। তবে সবচেয়ে বড় বিষয় এখানে নির্বাচনী রোডম্যাপ। সেই নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলো আসলে কি বলতে চায় সেই বিষয়টি সম্পর্কে জানা হবে এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কি জানানো হয় এই বিষয়টিও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে কিন্তু আসলে এই আলোচনা বিষয় রয়েছে। এখানে মাহমুদুর রহমান মান্না, আমরা তাকেও দেখছি বের হয়ে আসছেন এবং আমরা একটু তার সাথেও কথা বলার চেষ্টা করব। জনাব সাকি সাহেব এখানে রয়েছেন। মান্না ভাই, কি আলোচনা হলো আজকে? নিশ্চয়ই আমরা সেই কথাও শুনবো। তো যারা বের হয়ে আসছেন তারা কিন্তু যাচ্ছেন এখন এবং গণমাধ্যমের সাথে তারা আসলে এই বিষয়টি নিয়ে কথা বলবেন, তারা যে কি আলোচনা হলো। এরই মধ্যে কিন্তু 2-1 যারা আসছেন তারা কথাও বলছেন গণমাধ্যমের সাথে। তো সব মিলে আসলে এই আলোচনাটি রাজনৈতিক দলগুলোর সাথে সেটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আসলে যে আলোচনা হয়েছে সেই বিষয়টি সম্পর্কে আমরা জানতে। মান্না ভাই নিশ্চয়ই এখানে কথা বলবেন, আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম, তো যদি একটু বলতেন, হয়তো সময় লাগবে একটু বলতে, দর্শকরাও জানতে চান আসলে কি আলোচনা হলো। আপনারা সবসময় তো সার্বিক বিষয় নিয়ে কথা বলেন, তো সেক্ষেত্রে একটু যদি বলতেন যে আসলে কি আলোচনা হলো আজকে। মানে একটা সংকটের কথা বলে উনি আমাদের ডেকেছেন। সংকটটা কি শেষ পর্যন্ত উনি যেটা বলেছেন সেটা হচ্ছে উনি হঠাৎ করে খুব হতাশ বোধ করছেন। উনি যা আশা করেছিলেন করবেন সেগুলো কিছুই তিনি করতে পারছেন না। বাধাটা কোথায়? উনি বলছেন প্রায় সর্বস্তরেই আছে। আমি যেটা মনে করছি একটা ভালো নির্বাচন করবো তা করতে পারবো না, যেরকম সংস্কার করবো আশা করছি সেরকম করতে পারবো, সব মিলে এই হতাশা থেকে করছি না। আর আমাদের সাথে যখন ইন্ট্রোডাকশনটা দিয়েছেন তখন বলেছে যে বড় ধরনের হুমকি আসছে আমাদের প্রতিবেশীদের কাছ থেকে, তারা একেবারে সহ্য করতে পারছে না আমাদেরকে, তারা শেষ করে ফেলবে এবং ওই পরিস্থিতিতে কিভাবে মোকাবেলা করা যায় সেই জন্য আমরা চাই যে সবাই মিলে একটা ঐক্য গড়ে তুলে এই পরিস্থিতিটার মোকাবেলা করি। সেই ঐক্যের কথা বলবার জন্যই আমি যাচ্ছি এবং চেষ্টা করছি যে যাতে আপনাদের সবার সাথে কথাবার্তা বলে, আমি তো খুবই হতাশ ছিলাম, কিন্তু আপনাদের দেখে এবং 2 দিন ধরে যে কথা বলছি তাতে আমার মনের মধ্যে আবার সাহস ফিরে আসছে, আমরা সেই জায়গাগুলো আনবো। আমরা তার কথার প্রেক্ষিতে নিশ্চিতভাবেই তাকে আমরা খুবই সাহস দিয়েছি, হতাশ হবার কিছু নেই, ভালো কাজ করতে চাইছেন সেটা আপনি করতে পারবেন, আমরা সহযোগিতা করব। তবে এটা একটা রাজনীতির প্রশ্ন তো, এবং সেই ব্যাপারে যেটা আছে বেশি করে তা হচ্ছে নির্বাচনের বিষয়টা, সেই নির্বাচনের ব্যাপারে আপনার সুস্পষ্ট সিদ্ধান্ত করতে হবে। যে ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আপনারা শুনছিলেন আসলে মাহমুদুর রহমান মান্না, তার বক্তব্য শুনছিলেন এবং সব কিছু মিলিয়ে আসলে ভেতরে যে আলোচনা হলো সেই আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আসলে গণমাধ্যমের সামনে জানানো, অর্থাৎ প্রধান উপদেষ্টা যে বিষয়গুলো এরই মধ্যে যে বিষয়গুলোতে তিনি মনে করেছেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা দরকার এবং কিছু কিছু সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাদের মতামত দরকার, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং বিস্তারিত যারা বের হয়েছে নিশ্চয়ই তাদের কাছ থেকে আমরা জানতে পারবো এবং এরপরের খবর হয়তো আরো বিস্তারিত জানাবো। ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য।
অবশেষে টানা ১৩ দিন আন্দোলনের পর রাজস্ব কর্মকর্তাদের দাবি মেনে নিয়ে সমঝোতায় পৌঁছেছে সরকার ও আন্দোলনকারীরা। সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে আন্দোলনরত রাজস্ব কর্মকর্তাদের ৪টি দাবির মধ্যে ৩টি দাবি মেনে নেওয়ার কথা বলা হয়েছে, যার মধ্যে রয়েছে এনবিআরকে অর্থ মন্ত্রণালয়ের অধীন স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগে উন্নীত করা, বিসিএস কাস্টমস ও কর ক্যাডারের স্বার্থ বজায় রেখে এনবিআরকে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অংশীজনদের সাথে আলোচনা, ৩১শে জুলাইয়ের মধ্যে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনার কথা বলা হয়েছে। রাজস্ব কর্মকর্তাদের টানা ১৩ দিনের কর্মবিরতিতে প্রতিদিন সরকারের অন্তত ১,০০০ কোটি টাকা রাজস্ব আহরণ কম হয়েছে। মে জুন মাস রাজস্ব আহরণের সর্বোচ্চ সময়, কিন্তু টানা ১৩ দিন আন্দোলন করেন তারা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে। বিকেলে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন কর্মকর্তারা। এ সময় রাজস্ব কর্মকর্তারা প্রশ্ন তুলেন এনবিআর বিলুপ্তি উন্নয়ন সহযোগী সংস্থার প্রেসক্রিপশনে কিনা। তবে সন্ধ্যায় সরকার রাজস্ব কর্মকর্তাদের ৪টি দাবির মধ্যে ৩টি মেনে নিয়ে প্রেস বিজ্ঞপ্তি জারিকে স্বাগত জানিয়েছে। ৪টি দাবির মধ্যে এনবিআর চেয়ারম্যানের অপসারণের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। সাধারণভাবে মে জুন মাসে ১ থেকে ১,৫০০ কোটি টাকা, কখনো ২,০০০ কোটি টাকা পার ডে আমাদের ল্যাপসেস থাকে। তো এটিকে আসলে ১৪ দিন ধরে আমরা যে কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি তাতে সরকারের একটা বড় ক্ষতির রাজস্ব ক্ষতির জায়গা তৈরি হয়েছে। বাট আমরা বারবার প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা বাধ্য হয়ে আজকে পর্যন্ত আমাদের এই কর্মসূচিটি আগামীকাল থেকে কঠোরতম দিতে আমরা বাধ্য হয়েছি। নীতিমালার অভাব আর নজরদারি দুর্বলতায় আন্তর্জাতিক SMS সার্ভিস থেকে বছরে ২০০ কোটি টাকার বেশি রাজস্ব হারাচ্ছে সরকার। নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতায় এ খাত থেকে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিচ্ছে মোবাইল অপারেটরগুলো। সকালে রাজধানীর মহাখালীতে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ TRNB আয়োজিত এক কর্মশালায় এমন তথ্য তুলে ধরা হয়। এ সময় ইন্টারন্যাশনাল গেটওয়ে বা IGW অপারেটর্স ফোরামের পক্ষ থেকে দাবি করা হয়, এই শিল্পে বিদেশি কোম্পানিগুলোতে অযাচিত সুবিধা দিয়ে রেখেছে BTRC। উদ্যোক্তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকার কিছু স্বার্থান্বেষী মহলকে সুবিধা দিতে অবিবেচকের মতো ২৯টি প্রতিষ্ঠানকে IGW লাইসেন্স দেয়। সে সুযোগে ৬টি প্রতিষ্ঠান BTRCর ৯২১ কোটি টাকা সহ সহযোগী দুটি স্টেক হোল্ডারের প্রায় ১৫৫০ কোটি টাকা পরিশোধ না করে পালিয়ে যায়। IGW প্রতিষ্ঠানগুলোর অভিযোগ, স্টেক হোল্ডারদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং ব্যবস্থা সংস্কার নীতিমালার খসড়া তৈরি করেছে BTRC। ইন্টারন্যাশনাল SMS A2P যে সার্ভিসটা শুরু থেকে যদি ধরে এখানে কয়েক হাজার কোটি টাকা সরকার রেভিনিউ শেয়ার পায়নি, জাস্ট BTRC অনুমোদনের মাধ্যমেই কিন্তু আমরা সার্ভিসটা চালু করে ফেলতে পারি। চালু করলে এখানে বছরে প্রায় ২০০ কোটি টাকা আমরা সরকারকে এখান থেকে রেভিনিউ শেয়ার করতে পারবো। চাহিদা মতো গ্যাস বিদ্যুৎ সরবরাহ না করে ব্যবসায়ীদের মেরে ফেলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল। দুপুরে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জ্বালানির সংকটে যখন দেশে একের পর এক শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে তখন উপদেষ্টারা কিছুই করছেন না। তার দাবি, এভাবে চলতে থাকলে দেশে দুর্ভিক্ষ হবে, মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে। সংবাদ সম্মেলনে চাহিদা মতো গ্যাস বিদ্যুৎ না পাওয়ায় টেক্সটাইল মিলগুলোর দুরবস্থার চিত্র তুলে ধরেন ব্যবসায়ীরা। আমরা যে প্রোডাকশন করি, কস্ট অফ প্রোডাকশন এত হাই হয়ে যাচ্ছে যে আমরা তো এখন আর সাস্টেনেবল হচ্ছি না। আপনি বিদেশিদেরকে দাওয়াত করতেছেন, আমাদের রেডিমেড ফ্যাক্টরিতে পার্টনার হতে বলেন না, হবে না। তারা জানে যে এখানে ফ্যাক্টরির অবস্থা ভালো না, দের ইজ নো রোড ম্যাপ। ওই 4টা জাহাজ পর্যন্ত গল্প শুনে আসছি, এরপরে ওনাদের কাছে আর টাকা নেই। দুর্ভিক্ষ হওয়ার মতো অবস্থা হয়ে যাবে যদি আপনি শিল্পকে না বাঁচাতে পারেন। নিয়োগ বিধি সংশোধন, পদোন্নতি সহ 6 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে স্বাস্থ্য সহকারীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় পরিষদ। বক্তারা নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক বা সমমান এবং 14তম গ্রেড দেয়া, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ সনদ প্রাপ্তদের 11তম গ্রেড প্রদান সহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিত করা, স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকদের প্রশিক্ষণবিহীন স্নাতক পাস স্কেলে আত্মীকরণ, বেতন স্কেল উন্নতি সহ বিভিন্ন দাবি জানান তারা।